স্বাগত অন্য পক্ষে আমি ঈশা জাহান উর্মি আছি আপনাদের সাথে। নারীর অধিকারের সংগ্রাম আর নিরন্তর মর্যাদা প্রতিষ্ঠার বিভিন্ন দিক নিয়ে কথা হয় এই অনুষ্ঠানে। নারীর সাফল্য, ব্যর্থতা, এই সমাজে নারীর এগিয়ে যাওয়ার প্রতিবন্ধকতার ধরন আর সেই প্রতিবন্ধকতা পেরিয়ে সমতার লক্ষ্যে নারীর অপ্রতিরোধ্য এগিয়ে যাওয়ার প্রচেষ্টাকে আমরা তুলে ধরি। নারীবাদ আর নারী অধিকার এই সমাজে এবং পুরো বিশ্বেই কি চেহারায় আছে অন্য পক্ষ তা খুঁজে দেখে। নতুন আরও একটা বছর এলো। নানা কারণে গত বছর নারীর জন্য গুরুত্বপূর্ণ ছিল। পুরো বছর নারী নির্যাতনের নানান মাত্রা দেখেছি আমরা। নারী অধিকার, নারীর সংগ্রাম আর নারীবাদ যে সমাজ আর রাজনীতি বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, বছর জুড়ে তা প্রমাণ হয়েছে। নারী ধর্ষণ, পাবলিক পরিসরে নারী হেনস্থার ঘটনা যেমন ঘটেছে, তার প্রতিবাদও হয়েছে নানাভাবে। #মিটুর মতো আন্দোলন নতুনভাবে সামনে এসেছে। 2019 শুরুই হয়েছে নোয়াখালীর সুবর্ণচরে নারী ধর্ষণের আলোচিত ঘটনা দিয়ে। এই বাস্তবতায় দাঁড়িয়ে নারীবাদ চর্চার ক্ষেত্র আগামী বছর সংকুচিত হবে, নাকি নারীরাই পথ কেটে কেটে সংগ্রাম জারি রাখবে, আদায় করে নেবে সমতা? আলোচনা তাই নিয়েই। গতকালের মতো আজও আমরা কথা বলবো নারীর নতুন বছর ভাবনা নিয়ে। সঙ্গে আছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর দীপুমণি এবং দৈনিক ইত্তেফাকের সম্পাদক তাসমিমা হোসেন। চাইলে আপনারা যুক্ত হতে পারেন, স্ক্রিনে দেখানো ফোন নম্বরে ফোন করে আপনার প্রশ্ন আর মতামত জানাতে পারেন আমাদের। স্বাগত আপনাদের দুজনকেই, নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে রাখছি এবং দীপুমণি আপনাকে অভিনন্দন অন্য পক্ষের পক্ষ থেকে নির্বাচিত হবার জন্য। শুরু করতে চাই দীপুমণি আপনাকে দিয়ে। আমি আমার সূচনা বক্তব্যে বেশ কয়েকটি বিষয় বললাম। রাজনীতির সঙ্গে নারীবাদ যে কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি আমরা প্রমাণ করতে চেয়েছি আসলে গত 2-3 বছর ধরে। যদিও অনেক সময়ই বলা হয় যে নারীর অধিকার, নারী রক্ষা, নারীর সমতা ইত্যাদি ইত্যাদি আলাদা একটা প্রসঙ্গ, আলাদা ইস্যু, কখনো কখনো শুধুই নারীর ইস্যু হিসেবেও দেখা হয়। সেই জায়গা থেকে আমরা লড়াইটাকে নিয়ে এসেছি যে নারীর লড়াই নারীর একার লড়াই না, এটা আসলে সবার লড়াই। সেই জায়গায় আমরা বোধহয় আসতে পেরেছি। কিন্তু তারপরেও তো অনেকগুলো প্রতিবন্ধকতা রয়ে গেছে। ধর্ষণের মতো ঘটনা ঘটছে, পাবলিক পরিসরে নারীর যে হারে হেনস্থার শিকার হয়েছে এবং প্রতিবাদও হয়েছে, আমি বলেছি। সেই বিষয়গুলো যদি একটু গত বছরটার এনালিসিস যদি আমরা করি, তারপরে আমরা নতুন বছরে আসবো। অনেক ধন্যবাদ। আসলে নারীর বিষয় কোনোভাবেই রাজনীতির বাইরের বা ঊর্ধ্বের কোনো বিষয় নাই। নারী পুরুষ প্রতিটি মানুষ মাত্রেই আমি মনে করি যে রাজনীতির মূল উপজীব্য। কারণ মানুষকে নিয়েই, মানব সমাজকে নিয়েই রাজনীতি, এবং সেই সমাজটা কেমন করে এগিয়ে যাবে, কোথায় তার প্রতিবন্ধকতা আছে, সেগুলো কিভাবে দূর হবে, কিভাবে আমরা আরো ভালো থাকবো, আরো আমরা উন্নততর একটা জীবন পাবো, আমাদের পরিবেশটা কি করে রক্ষা করবো, সবকিছুই তো রাজনীতির একেবারে অবিচ্ছেদ্য অংশ। আমরা মনে করি যে এটি বোধহয় রাজনীতির বিষয় নয়। ওটা আপনি সকালে উঠে কল চালিয়ে হাত মুখ ধুতে গেলেন, এই যে কলে পানি পাচ্ছেন, এটা কি রাজনীতির বাইরের কোনো বিষয়? তা তো না, এটি একেবারেই রাজনীতির অংশ। সিদ্ধান্তগুলো কিন্তু গৃহীত হচ্ছে রাজনীতিতেই। এবং ঠিক একইভাবে অর্ধেক জনসংখ্যা যে নারী, তার কোনো বিষয়ে কি আসলে রাজনীতির বাইরের হতে পারে? কখনোই নয়। তো রাজনীতিতে এই যে রাজনীতি এবং নারী এক এবং অবিচ্ছিন্ন, নারী এবং পুরুষ উভয়, এই বিষয়গুলো এখন আসলে অনেক স্পষ্ট। আর নারীর যে অধিকার বলি আমরা, সেটি তো মানবাধিকার। আমরা নারীর অধিকার আলাদাভাবে বলছি, তার কারণ মানবাধিকারের আওতায় যখন নারীর অধিকারের কথা বলা হচ্ছে, অনেক সময় নারী অধিকারটিকে পেছনে ফেলে রাখা হয়। আমরা সেটিকে সামনে আনবার জন্যে অনেক বেশি ফোকাস করে এই সমস্যাগুলো, যেহেতু নারীর অধিকার অনেক বেশি লঙ্ঘিত হয়, আর সে কারণেই নারীর অধিকারকে আলাদা করে বলি। কিন্তু সেটি একেবারেই মানবাধিকারের বাইরের কিছু নয়। নারীর অধিকার অবশ্যই মানবাধিকার। নারীর বিরুদ্ধে সহিংসতা, এটি আমাদের দেশে শুধু নয়, সারা বিশ্বে আছে। বহু দেশে আমাদের চাইতে হয়তো আরো অনেক বেশি আছে। আমাদের একটি সুবিধা আছে, আমাদের সামাজিক যে কাঠামো, সেই কাঠামোর মধ্যে নারীর জন্য সহযোগিতার ক্ষেত্রটিও হয়তো অন্য অনেক দেশের চাইতে, যেগুলো আমরা উন্নত দেশ বলি, সেখানের চাইতে হয়তো অনেক ভালো। এই ক্ষেত্রে যে আমাদের সামাজিক কাঠামোতে, পারিবারিক যে কাঠামো, তার মধ্যে পাশে দাঁড়াবার লোক থাকে। আবার অনেক দিক থেকে নারী অনেক পিছিয়ে আছে অন্য অনেক দেশের তুলনায়। কিন্তু আমরা যদি এই বাংলাদেশকেই শুধু দেখি, আমরা
97 সাল পর্যন্ত যদি নারী দেখি আর 97 এর পরের নারী দেখি, আমি বলবো আকাশ পাতাল তফাৎ। কারণ নারী আমাদের সকল আন্দোলন সংগ্রামে একেবারে ঐতিহাসিকভাবে সত্য যে নারী সব সময় খুব সক্রিয় ভূমিকা পালন করেছে, কিন্তু তারপরেও যতদিন পর্যন্ত, এবং আমি এই ক্ষেত্রে সবার আগেই যে নামটি নেব, তিনি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা। 97 সালে তিনি যদি জাতীয় নারী উন্নয়ন যে নীতিমালা করেছিলেন এবং তার আওতায় সেবারই যে আমরা স্থানীয় সরকারে 30% সরাসরি নির্বাচিত নারী পেলাম, রাতারাতি 12,500-এর মতো নারী আমাদের রাজনীতিতে নির্বাচিত হয়ে আসলেন, তার মধ্য দিয়ে পুরো নির্বাচনী চিত্রপট বলুন, পুরো রাজনীতির চিত্রপট বলুন, সেটি যেমন তার মধ্যে একটি গুণগত পরিবর্তন এলো, আমাদের সমাজেও একটা বড় পরিবর্তন এসেছে। এবং সেই নীতিমালাটিকে এরপরে বিএনপি জামাতের সময় ছিঁড়ে খুঁড়ে মূল অধিকারগুলোকে সরিয়ে দেওয়া হয়েছিল, আবার সেগুলোকে অনেক আন্দোলন করে আবার আনতে হয়েছে, এবং শেখ হাসিনাই আবার 2009-এর পরে আবার সেটিকে ফিরিয়ে নিয়ে এসেছেন। এবং এই যে আজ পর্যন্ত যে অগ্রযাত্রা নারীর, সকল ক্ষেত্রে নারীর যে একটা সক্রিয় অংশগ্রহণ, এখন নারী প্যারাট্রুপার বলেন, সশস্ত্র বাহিনীতে বলেন, সর্বোচ্চ আদালতে বলেন, রাষ্ট্রদূত হিসেবে বলেন, একেবারে ওসি বলেন, ডিসি বলেন, এসপি বলেন, কোথায় নেই, সব জায়গায় আছে। তো এবং নারীর যেখানে যখন সহিংসতা ঘটছে, এখন যত ধরনের শুধু আইন নয়, একেবারে পারিবারিক ক্ষেত্রে নারীর সহিংসতার সেই সুরক্ষার আইন থেকে শুরু করে আরো আইন হয়েছে একদম সব শেষ পর্যন্ত, এখন সেগুলোকেই আমাদের আরো অনেক বেশি প্রায়োগিক দিকটিতে আমাদের আরো অনেক বেশি মনোযোগী হতে হবে। আরেকটি বিষয় শুধু বলি যে এই যে একেবারে নতুন বছরের শুরুতে যে সুবর্ণচরের ঘটনাটি অবশ্যই ভীষণ রকমের আমাদের জন্য একটি কষ্টের বিষয়, কিন্তু একই সঙ্গে যেটি লক্ষণীয় সেটি হচ্ছে সরকার সাথে সাথে যে দৃঢ়ভাবে পদক্ষেপ নিয়েছেন। অন্যায় ঘটতে পারে, কিন্তু সে অন্যায়ের প্রতিরোধ করতে হবে সঙ্গে এবং সঙ্গে, তার যে ব্যবস্থা সেটি সঙ্গে সঙ্গে নিতে হবে। সরকার সঙ্গে সঙ্গেই সেটি প্রমাণ রেখেছে। প্রায়োগিক দিক নিয়ে তাসনিমা হোসেন আমি একটু কথা বলতে চাই। আমরা কালকেও এটা নিয়ে কথা বলেছি এবং পুরো বছর জুড়ে এই অনুষ্ঠানের মাধ্যমে এবং অন্যান্য সব ক্ষেত্রেই তো বলা হয় যে আমাদের অনেক আইন আছে, ভালো ভালো আইন আছে, আমাদের এখন যে নীতিগুলো হয়েছে সেগুলো খুব ভালো আছে, কিন্তু একেবারে শুরু থেকে মানে একজন নারীর যদি আমি ধরি যে পারিবারিক হেনস্থা অথবা ধর্ষণের মতো ঘটনা, কোর্ট পর্যন্ত পৌঁছতে তাকে যেই পরিমাণ ফাইট করতে হয়, যে পরিমাণ যুদ্ধ করতে হয় আমাদের সামাজিক বাস্তবতায়, আপনি যদি একজন সাংবাদিক হিসেবে যদি সেই জায়গাটাকে তুলে ধরেন যে এই যে ফাইটটা, সেখান থেকে কি আমাদের সমাজ একটু আগালো? মানে এখন অন্তত ধর্ষণের ঘটনাগুলো রিপোর্ট হয় এবং ওই যে নারীর সম্ভ্রম, নারীর শরীরে লেখা থাকে না, এই বিষয়গুলো আমরা একেবারে গ্রামে গঞ্জে পর্যন্ত পৌঁছাতে পেরেছি বলে মনে হয়, যার কারণে অনেকেই কিন্তু সামনে আসেন। আগে ঘটনাগুলো লুকিয়ে রাখা হতো, সেই জায়গাটা যদি একটু। এই যে কথাটা তুমি বললে যে কিভাবে প্রায়োগিক কথাটা, শব্দটা তুমি যদি চিন্তা করো যে বাংলাদেশ একটা কত গরিব দেশ ছিল, মিডল ইনকাম দেশে আসলো। আমরা প্রথম একটা কথা শুনতাম যে কি নারী নেতৃত্ব, এই দুই মহিলা দেশটাকে কি করতেছে, এরকম একটা, এগুলো কেন বলতো, মানুষের মননটা কেমন ছিল, সেটাকে আস্তে আস্তে কোথায় পরিবর্তন, সমাজ, বিশ্ব, প্রযুক্তি যেমন চেঞ্জ হচ্ছে, তার সাথে আমাদের মননেরও চেঞ্জ হবে। বাংলাদেশ স্বাধীন হয়েছে 48 বছর, দ্যাটস নাথিং। 48 হয়নি, 127 বছর বয়স হচ্ছে আমেরিকার। আমরা তুলনা করতে চাই সেই সব পাশ্চাত্য উন্নত দেশের সাথে, কিন্তু আমাদের পার্সপেক্টিভে আমাদের যে দেশের যে পারস্পরিক অবস্থা এবং আমাদের আর্থিক যে অবস্থায়, সেখান থেকে গত 1 বছর তুমি বলছো, বা আমি বলবো গত 10 বছর বা গত 15 বছর, 20 বছরে একটা পরিবর্তন। দীপুমণি যেটা বললো, 1997-এ আমাদের একটা রেভলিউশন শুরু হয়েছিল, তৃণমূল পর্যায়ে মেয়েদেরকে তুলে আনা। ঠিক তখনই আমি পার্লামেন্টে গিয়েছিলাম এবং গ্রামে মানুষের সাথে মেশার, এইভাবে মেশার আমার সেই সময় আমি আমার মাকে দেখেছি। আজকে আমি অনন্যা সাহিত্য পুরস্কার দিচ্ছি নারীদেরকে দিই, আকলিমা রহমানকে। উনার বই বিবি থেকে বেগম পড়লে তুমি বুঝতে পারবে যে আমরা কোথা থেকে কোথায় চলে, মানে আজকেই সাহিত্য পুরস্কারটা দেওয়া হবে, আজকে বিকেলেই পুরস্কার। আমি ওনার বইগুলো পড়ছিলাম, তো আমি যখন তার সাথে এই ইলেকশন, ওরা তো কন্টেস্ট করেছে, আমি ক্যাম্পেইন করেছি, এটা বিরাট পার্থক্য। এই গত 20 বছরের একটা পার্থক্য মানুষের মনে।
আর একটা হচ্ছে কি আইন শৃঙ্খলা নিয়ে কথা, মানুষের উপর মানুষের অত্যাচারের কথা, এর সাথে কিন্তু পভার্টি ইজ রিলেটেড, তাই নয় কি? সেটা কি আপনার মধ্যবিত্ত পরিবারেও কি এরকম হয় না সব যে জায়গায় হেনস্থার শিকার হলে তাকে বাড়িতে হচ্ছে জি সেক্সুয়াল অ্যাবিউজ, তুমি যে বললে, এগুলো অনেক রকমের জিনিস আছে যেটা আমাদের তৈরি করা হয়েছে এরকম ভাবে, কিন্তু আমরা চেঞ্জ হয়ে যাচ্ছি। সেটাই বলছি, আমরা কি ভাঙতে পারছি তো কিনা? আমরা অবশ্যই ভাঙতে পারছি। আমরা কোথায় এসেছি? আর তুমি যে বললো গত 1 বছরে বা গত 10 বছরে এই যে আওয়ামী লীগ এতটা ফাইট করে আমরা একটা লিডারশিপকে কিন্তু এখন আদর্শ বলে দেখছি, দুনিয়া দেখছে। তো সেখান থেকে এখন তুমি বলছো আইনি লড়াই বা শারীরিক নির্যাতন, এগুলো তো একটা আদিম একটা জিনিস আসছে। আইনি লড়াই ইজ ভেরি এক্সপেন্সিভ, সেটাকে অ্যাপ্রোচ করা যাওয়া, সেখানে সরকার কতগুলো সুবিধা দিল তুমি এটা যদি একটু অ্যানালাইজ করে আমরা দেখি যে গভর্নমেন্ট আজকেও নারী নীতির কথা বললো, এগুলো তো আমরা আস্তে আস্তে করছি, এগুলো ইমপ্লিমেন্ট করতে একটা সরকারের 5 থেকে 10 বছর লাগে। যার জন্য আমি বাংলাদেশের সাথে 127 বছরের সভ্যতা আমেরিকার কথা বলছি। সেখানে কি হচ্ছে? মিটু আন্দোলন কোথা থেকে শুরু হয়েছিল? পাশ্চাত্য থেকে। আমরা সেগুলোকে ধারণ করি। ওমেন লিবও পাশ্চাত্য থেকে দিয়েছিল। আমরা ওমেন লিবকে এমন জায়গায় নিয়েছিল সেখান থেকে আমরা সরে আসছি। কিন্তু বাংলাদেশের বা যদি এই এরিয়ার এই রিজিয়নের নিজস্ব একটা নারীবাদও তো আছে, নিজস্ব নারীদের একদম গ্রামে যে সমস্ত নারীরা মাঠে ঘাটে কাজ করছে তারা তো আর পাশ্চাত্যের নারীবাদ জানে না, কিন্তু তারা স্বাধীন ছিলেন, লেবার, তারা বেঁচে থাকার সংগ্রাম করছে, এবং যার জন্য আমাদের উন্নয়নের সাথে সাথে আমরা নারীদের সংঘবদ্ধ। এই যে আমরা তাদেরকে একত্র করে সমিতি করছি, এই যে গভর্নমেন্ট থেকে কিছু আর্থিক সুবিধা দিচ্ছে, এই যে কৃষিতে নারীর অবদান, এই যে ওমেন ওয়ার্কফোর্স, এই যে গভর্নমেন্টে মেয়েরা এসে গেল, দিজ আর ইকোনমিক এম্পাওয়ারমেন্ট। তার সাথে গভর্নমেন্ট দিচ্ছে রাজনীতিক ক্ষমতায়ন। এবং 2008-এ আমরা কি এতগুলো মন্ত্রী, আগে আমি বললাম প্রথমে একটা কথা বলেছি, কি মহিলা রাষ্ট্রপ্রধান আবার হয় নাকি, এটা নিয়ে কত হাসাহাসি। আজকে সেই মহিলা রাষ্ট্রপ্রধান কোথায় চলে গেছে? বিশ্বে 10 জন শক্তিশালী নারীর মতন আজকে আমরা কত এক্সাম্পল দেখতে পাচ্ছি। আমরা আবারও কথা বলবো, একটা বিরতির সময় পৌঁছে গেছি, বিরতি থেকে ফিরে এসে কথা বলছি আজ নারীর নতুন বছর ভাবনা নিয়ে। সঙ্গে আছেন ডাক্তার দীপুমণি, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী, এবং দৈনিক ইত্তেফাক সম্পাদক তাসমিমা হোসেন। বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত। অন্য পক্ষে কথা বলছি আজ নারীর নতুন বছর ভাবনা নিয়ে। সঙ্গে আছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডাক্তার দীপুমণি এবং দৈনিক ইত্তেফাক সম্পাদক তাসমিমা হোসেন। ডাক্তার দীপুমণি, আপনার কাছে আমি একটা বিষয় জানতে চাই যে আমি কালকে তাসমিমা হোসেনের সঙ্গে কথা বলছিলাম, মানে আজকে কি আলোচনা হবে তো এই বিষয়টা নিয়ে। একটা বিষয় আমরা বলছিলাম যে যে নীতি নির্ধারণগুলো হয় সরকারিভাবে, বেশ কিছু নারীদের জন্য বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয় রাজনীতির বাইরে, তৃণমূলের মেয়েদেরকে তুলে নিয়ে আসা বা ক্ষমতায় যাওয়া অথবা রাজনীতি, সেগুলো আলাদা বিষয়। কিন্তু কিছু কিছু বিষয় মনে হয় যে খুব রুটিন ওয়ার্ক হয়ে যায়। মানে আমাদের মন্ত্রণালয় যেটা আছে, ওই নারীদেরকে কিছু সেলাই শিক্ষা, কিছু কম্পিউটার শিক্ষা, মানে এখন যে নারীর জগৎটা অনেক বদলে গেছে, সে ঘরে হোক, বাইরে হোক, গ্রামে হোক, শহরে হোক, অনেক বেশি ভার্স একটা জগৎ আমাদের। সেটার সঙ্গে তাল মিলিয়ে কি আসলে আমাদের মন্ত্রণালয়গুলো ঠিক ততখানি আপ টু ডেট ভাবে চলতে পারছে কিনা, সে জায়গাগুলো এখন আমাদেরকে একটু দেখা দরকার কিনা? অবশ্যই আমি তো মনে করি এখন চলছে, তার কারণ হলো আপনি দেখুন আওয়ামী লীগ সরকার, কিন্তু আওয়ামী লীগ যখন একটি নির্বাচনে যায়, আওয়ামী লীগের যে পুরো ইশতেহার প্রণয়ন প্রক্রিয়া সেটি কিন্তু খুব ভিন্ন। আমরা পুরো 5টি বছর কাজ করি এবং আমাদের নীতি আদর্শের সঙ্গে মিলিয়ে আমাদের সামনে আমরা কি ভবিষ্যৎ তৈরি করতে চাই সেটি নিয়ে আমাদের অনেক রকমের আলাপ আলোচনা হয়। বিভিন্ন পর্যায়ে, একেবারে জাতীয় পর্যায়ে অনেক সেমিনার হয়, অনেক আলোচনার মধ্য দিয়ে আমরা কিন্তু একটা ইশতেহারের জায়গায় আসি এবং আমরা ইশতেহারকে মনে করি জনগণের সঙ্গে আমাদের চুক্তি, এবং সেই ইশতেহারকে শুধুমাত্র ইশতেহারে বললাম তারপরে সরকার চালাচ্ছে, আমরা প্রতিটি ইশতেহারে যা বলি তা একেবারে অক্ষরে অক্ষরে পালন করবার চেষ্টা করি এবং তার থেকে বেশি অ্যাচিভ করবার চেষ্টা করি। নারীর ক্ষেত্রে দেখুন আমাদের কিন্তু গত 10 বছরেই আমরা নারীর উন্নয়নের বিষয়টি এটিকে একটি ক্রস কাটিং ইস্যু হিসেবে নিয়েছি, যে নারীর স্বাস্থ্য মন্ত্রণালয় নারীর বিষয়ে যেটুকু আছে সেটা দেখছে, ক্রীড়া সকল মন্ত্রণালয়, এরকম যে সব মন্ত্রণালয়ে টাকাটা যাবে। ওই কথাটি যে জেন্ডার বাজেটিং যখন হচ্ছে তখন কিন্তু আপনি আর শুধু নারীকে সেলাই শিক্ষা দিচ্ছেন এটি আর থাকছে না, তখন নারীর স্বাস্থ্যে কতটুকু গেল, নারীর ক্রীড়ায় কতটুকু গেল,
এই যে অবকাঠামো উন্নয়ন হচ্ছে সেখানে নারী তা দিয়ে কতটা কতটুকু পাচ্ছে? উপকৃত হচ্ছে, তার বাজারে তাকে আপনি পণ্য তৈরি করার প্রশিক্ষণ দিচ্ছেন, সেটির বিপণনের আপনি সব ব্যবস্থা করে দিচ্ছেন উদ্যোক্তা কিনা, তৈরি করতে কি কি লাগবে তাকে সেটা আপনি হচ্ছে। ঋণ দিচ্ছেন কিনা, তাকে আপনি তার সঞ্চয়ের ব্যবস্থা করে দিচ্ছেন কিনা, তাকে নিজের পায়ে দাঁড়াবার সুযোগ করে দিচ্ছেন কিনা। এই যে সুযোগের সমতা, তাকে এগিয়ে নেবার জন্য বিশেষ ব্যবস্থা, এই সমস্ত কাজে এখন কিন্তু আর নারী শুধু ওই সেলাই মেশিন দিচ্ছি আর কিছু কম্পিউটার করছি শিক্ষা তা দিচ্ছি। না। এখন একটা কম্পিউটার শিক্ষা, এটি তো আমাদের এখন Part of তথ্য life হয়ে প্রযুক্তি যাবে। বিজ্ঞানের অংশ, এবং তার সঙ্গে এই নতুন জীবনযাত্রার সঙ্গে মিলিয়ে নেবার জন্য সবার জন্যই প্রয়োজন, নারীকেও সেখানে আনা হচ্ছে। কাজেই সরকার, বিশেষ করে শেখ হাসিনার সরকার এ ব্যাপারে অত্যন্ত সচেতন, এবং সেই সচেতনতার জায়গা থেকেই প্রত্যেক মন্ত্রী, মন্ত্রণালয়ের যিনি মন্ত্রী আছেন, সচিবরা যারা আছেন, এই বিষয়টি কিন্তু একেবারে এখন সবার কাছেই, সবার চিন্তায় কিন্তু এই বিষয়টিকে ঢুকিয়ে দেওয়া হয়েছে যে নারীর বিষয়টিকে দেখতে হবে, আমাদের তরুণদের বিষয়টিকে আমাদের দেখতে হবে, কারণ তারাই আমাদের ভবিষ্যৎ। তাসনিমা হোসেন, সামাজিক অবস্থার জায়গায় যদি একটু আসি, ডাক্তার দীপুমণি বলছিলেন যে জেন্ডার বাজেটিংটা কিভাবে হয় এবং সেটি সব মন্ত্রণালয়ে তার একটা ভাগ যায় এবং সেটার সৎ ব্যবহার হয় কিনা সেই দিকে, এবং সবার মাথায় ঢুকিয়ে দেওয়ার বিষয়টি তিনি বলছিলেন, যে বিষয়টি নারীর বিষয়, যে শুধু নারীর বিষয় নেই, এইরকম একটা ভাবনা একেবারে নীতি নির্ধারক পর্যায় থেকে ঢুকিয়ে দেওয়ার একটা ব্যবস্থা করেন, মানে ভেতরে, যাতে তাদের ভেতরে তারা নিতে পারেন। এখন সামাজিক অবস্থার কথা যদি আপনি একটু বলেন, যে সব নীতি নির্ধারণ খুব ভালো হলো, কিন্তু সামাজিক অবস্থা যদি পরিবর্তন না আসে, মানুষের চিন্তায়, মানুষের বোধে, বিশেষ করে পুরুষের, আমরা বলি প্যাট্রিয়ার্কাল সোসাইটি, এবং প্যাট্রিয়ার্কাল সোসাইটিতে নারী পুরুষ যে কেউই আসলে পুরুষ হয়ে উঠতে পারে, যে কেউই ক্ষমতার দণ্ডধারী হয়ে উঠতে পারে। তো সেই জায়গায় পরিবর্তন না আসলে আসলে যতই আমি নীতি নির্ধারণ করি না কেন, মানুষের মন তো আসলে আইন দিয়ে বা নীতি দিয়ে বদলানো যায় না, সেটার জন্য আসলে সামাজিকভাবেই কাজ করতে হয়। তুমি যে আমাকে এই প্রশ্নগুলি করছো, আমার প্রশ্নের পিছনে আমার মনে হয় যখন এরকম প্রশ্ন করে, আমরা কি একটা গাছ লাগাই তার 3 মাস পরে ফল পেতে চাই? সবাই কি হাইব্রিড সমাজটা? মানে নীতি করলাম আর সেটা বাস্তবায়ন হয়ে গেল। এভরিথিং ইজ এ প্রসেস, প্রত্যেকটা জিনিস একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে, এবং সময় ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো আমরা কি বলছি? আমরা বলছি যে নারীরা উঠে আসছে, সে 100 বছরের রোকেয়া আমল তো নাই, আজ মানে সাহিত্যে পর্যন্ত নারীদের লেখনী বদলে যাচ্ছে, এটা একটা জিনিস। ওয়ে অফ লুকিং, আমি যখন গ্রামে যাই, মহিলা মেম্বারদের যে ধরনের ট্রেনিং দেওয়া হচ্ছে, এবং সেটা তাদের পারিবারিক জীবনে যেভাবে আসছে, এবং এবার কত মহিলা নমিনেশন চেয়েছিল? 1000-এর উপরে। কজন মহিলা একদম ডাইরেক্ট ইলেকশনে আসছে? 100টা তো আমাদের দাবি ছিল ডাইরেক্ট ইলেকশনে। এই যে কথাগুলো, এগুলো ইমপ্লিমেন্ট করতে হলে, নারী কিন্তু নির্বাচিত হয়েছে, নমিনেশন চেয়েছে এবং অ্যাসপায়ার করে, আমি হতে চাই, আমি ওই জায়গাটা যেতে চাই। তারা বুঝতে পারে যে রাষ্ট্রের জন্য কাজ করলে তার একটা বেনিফিট রাষ্ট্র তথা সমাজ তথা মানে চারিদিকে ছড়িয়ে পড়ে। তো আমি যখন মহিলা এসব মেম্বার একদম গ্রাসরুট লেভেলে কথা বলি, আমার কাছে মনে হয় যে মানে বাংলাদেশ একটা কি বলবো মধ্য আয়ের দেশে নিয়ে যেতেও যে প্রাইম মিনিস্টারের একটা যে কি ডেঞ্জারাস একটা সাহস, তুমি চিন্তা করতে পারো যে এনজিওগুলো তো সব পাগল হয়ে যাবে, তোমাকে এগুলোকে বেশি করে দেখতে হবে। ও মাই গুডনেস, বাংলাদেশ আজকে বটমলেস থেকে মধ্য আয়ের দেশে এসছে। বাংলাদেশের একজন নারী চালাচ্ছে এগুলো, আমাদেরকে কি ভয়? তুমি ঘরেও তো আওয়াজ তুলতে পারো, ঘরের যে পলিটিক্স সেটাও। আর এখন কি পুরুষরা তো আমি বলবো অপরচুনিস্ট হয়ে যাচ্ছে, আমাদের দুর্বলতাকে নিচ্ছে, আয় করছে ওয়াইফ, প্রেম করছে স্বামী, এরকমও কেস আছে। শিশুদের উপর নির্যাতন, এটা এক ধরনের মৌলবাদীর যে একটা এফেক্ট বা সমাজের, যেটাকে আমরা পুরুষতান্ত্রিক, এখন পুরুষতান্ত্রিক সমাজটা বলা যায় না, পুরুষের পৃথিবীও বলা যাবে না, পৃথিবী আমাদেরকেও তৈরি করতে হবে। কারণ যে সমতার কথা আমরা বলছি, যে সমতার কথা বঙ্গবন্ধু কনস্টিটিউশনে দিয়ে গেছিল, এবং তার বাস্তবায়ন যে তার কন্যা যেভাবে করছে, এবং আমরা আয় করছি, মেয়েরা আয় করছে, আজকে একটা আয় তো সংসার চলে না। তুমি নিজেকে দেখো, আমি নিজেকে দেখি, আমি কোথা থেকে হাউসওয়াইফ থেকে কোথায় টার্ন আউট কেরকম করে আসলাম? আমাকে কি ট্রেনিং দিয়ে পিএইচডি করে শিক্ষা দিয়ে আমার বাবা তৈরি করে দিয়েছিল? সমাজ আমাকে তৈরি করেছে, আমার প্রয়োজন আমাকে তৈরি করেছে,
এবং এই প্রয়োজনই আমাকে কোর্ট পর্যন্ত নিয়ে যাবে যদি আমার উপরে সে জিনিসটা আছে, কারণ আমরা স্ট্রাকচারগুলি তৈরি করে ফেলেছি। এখন তোমাকে তার সুবিধাটা নিতে হবে। কিছু বাস্তব সমস্যার কথা যদি বলি, বলছিলাম যে গণপরিবহনের নারী হয়রানি থেকে শুরু করে পাবলিক পরিসরে যে নারী হয়রানি হয়, ভিড়ভাট্টা হয়, একটা নারী বান্ধব শহর এখনো আমরা গড়ে তুলতে পারিনি। বিভিন্ন সময় বিভিন্ন রকমের যেই পরিসংখ্যানগুলি আমরা দেখি যেখানে নানানভাবে নারীর হেনস্থা হয়। বিশেষ করে গণপরিবহন একটা খুব কঠিন ব্যাপার, মানে সকালবেলা ঘুম থেকে উঠে একজন নারীকে চিন্তা করতে হয় আমি কিভাবে অফিসে পৌঁছাবো। এই যে বাস্তব সমস্যাগুলো যেগুলো আসলেই খুব এফেক্ট করে একজন নারীর জীবনকে, সেই জায়গাগুলোতে আসলে কিভাবে কতখানি কাজ করা দরকার, শুরুটা কিভাবে করা দরকার? অবশ্যই এখন এই নারী গণপরিবহনে হেনস্থা, কিংবা আপনি যে বললেন যে নারী বান্ধব শহর, নারী বান্ধব শহর কোথায় আছে? হ্যাঁ, মানে ওই সুলতানাস ড্রিম, সুলতানার স্বপ্নে ছাড়া নারী বান্ধব শহর আসলে কি কোথাও আছে? পৃথিবীতে কোথাও নেই। তার মানে কি নারী স্থান করতে হবে নারী বান্ধব শহর করতে হলে? অন্য যেটি করতে হবে সেটি হলো, যেটি নারী স্থান তো করা সম্ভব নয়, যেটি করা চেষ্টা করতে হবে সেটি হলো যে ওই যে মনোবৃত্তিতে, মনোভাবে যে তফাৎটি তৈরি করা, একটি পরিবর্তন আনা, এবং মনোজগতের পরিবর্তন, যেটি তাসমিমা আপা বারবার বলছেন যে সময়ের ব্যাপার। এটি কিন্তু আপনি রাতারাতি একজন মানুষের মানবিক গুণাবলীকে তৈরি করতে পারবেন না। মনোবিকৃতি যেগুলো, যে পুরুষটি একটি ভিড়ের মধ্যে নারী শরীরের দিকে হাত বাড়ায়, সেই মনোবিকৃতি আপনি দূর করতে হলে কিন্তু এটি অনেক সময়ের ব্যাপার আছে। এবং একই সঙ্গে নারী যখন প্রতিবাদী হয়, আগে কিন্তু নারীরা হেনস্থার শিকার হতেন এবং কিছু না বলে নীরবে সহ্য করে চলে আসতেন। এখন কিন্তু নারীরা একেবারে গণপরিবহনেও সরাসরি প্রতিবাদী হচ্ছেন, এবং যখন প্রতিবাদী হচ্ছেন তখন কিন্তু দেখবেন অধিকাংশ ক্ষেত্রেই অন্য পুরুষরাও কিন্তু তার পাশে তখন দাঁড়াচ্ছে। অনেক ক্ষেত্রে, কোথাও কোথাও হয়তো দু একটি ক্ষেত্রে হচ্ছে না। এই পরিবর্তনগুলোও কিন্তু আসছে, এবং এই পরিবর্তন আসছে কেন? পুরো সমাজে একটি পরিবর্তন আসছে। আমাদের আর্থিক অবস্থার একটা পরিবর্তন এসছে, নারীর ক্ষমতায়ন হয়েছে, তার পাশাপাশি এই যে আমরা এখন জ্ঞানে বিজ্ঞানে প্রযুক্তিতে আমরা যে এগিয়ে যাচ্ছি, তার পাশাপাশি একেবারে খুব স্বাভাবিক অনুষঙ্গ হিসেবেই কিন্তু এই জায়গাগুলো তৈরি হয়ে যাচ্ছে। এখন এই যে আপনি মিডিয়াতে, আমরা আজকে আসছি, আপনি এখানে কাজ করছেন, প্রত্যেকটি মিডিয়াতে এত সাংবাদিক আজকে ঘাটে ঘাটে রাস্তাঘাটে মাঠে ময়দানে চষে বেড়াচ্ছেন নারী সাংবাদিকেরা, তাদেরকে দিয়েও তো একটা নতুন জায়গা, একটা নতুন চিন্তারও জায়গা তৈরি হচ্ছে, মানুষের অভ্যস্ত হয়ে ওঠা। এবং যে পুরুষেরা এই ধরনের বিকৃত মনোভাব পোষণ করছেন, তাদেরও কিন্তু এই পরিবর্তনটি আসবে যখন চতুর্দিকে তারা দেখবেন যে এর জায়গা নেই, এবং এটি যেখানেই ঘটবে সেখানে প্রতিবাদ হবে। শুধু প্রতিবাদ নয়, প্রতিরোধ হবে, এবং তাদের বিপদে পড়তে হবে। আর সবকিছু কিন্তু সমাজে আইন করেই প্রয়োগের মধ্য দিয়ে সম্ভব নয়। একটা সমাজ তার নিজের ভেতর থেকে যে পরিবর্তনটি আসে তার মধ্য দিয়ে আসতে পারে। আজকে ধরুন ডিজিটাল বাংলাদেশ, এটিও তো বৈষম্য দূর করবার ক্ষেত্রে একটা বিরাট ভূমিকা রাখছে। আজকে আপনি এই ডিজিটাল বাংলাদেশ, এই ডিজিটাল টেকনোলজি নারী না পুরুষ ব্যবহার করছেন, এটি তো আর আজকে বিবেচ্য বিষয় নয়। গ্রামের কেউ ব্যবহার করছেন না শহুরে, বিত্তবান না বিত্তহীন, এটি কিন্তু আর বিষয় থাকছে না। এটি আমাদেরকে সবাইকে একটা সুযোগের সমতার জায়গায় কিন্তু আবার এনে দিচ্ছে। কাজে আমরা, তাসমিমা আপাই বলছিলেন যে বঙ্গবন্ধু আমাদেরকে একটা সমতার, নারী পুরুষ মানুষে মানুষের সমতা, সেই সমতা আমাদের সংবিধানে এনে দিয়েছিলেন। সেটি আমাদের সর্বোচ্চ আইন দিয়ে সেই জায়গাটি করে দিয়েছিলেন। প্রায়োগিক ক্ষেত্রে সেটিকে, তার কন্যা প্রায়োগিক ক্ষেত্রে সেটিকে আবার এনে দিয়েছেন, এবং তার অন্যতম একটা বড় প্ল্যাটফর্ম হচ্ছে আমাদের ডিজিটাল বাংলাদেশ। আর এই যে নারীকেও কিন্তু তার নিজের জায়গাটিকে কেউ কিন্তু এসে আপনার হাতে দেবে না। আমরা কেউ কি, আপনি নিজেও আপনি হাতে পাননি, আপনি প্রতিদিন সংগ্রাম করেই কিন্তু পাচ্ছেন। মানুষকেও সংগ্রাম করে তার জায়গা করে নিতে হয়, নারীকেও মানুষ হিসেবেই এবং নারী হিসেবে তার যে বিশেষ জায়গা, তার যে প্রয়োজন, সেগুলোকে সংগ্রাম করেই সবসময় নিতে হচ্ছে, এখনো নিতে হচ্ছে। কিন্তু সমাজকে তাকে সেই জায়গাটি করে দিতে হবে, তার যে সংগ্রাম, সেই সংগ্রামকে স্বীকৃতি দিতে হবে, তাকে সেই জায়গাটি দিতে হবে। সেক্ষেত্রে সমাজ এখন আইনের সঙ্গে যেমন করছে,
তেমনি সমাজে এই মানসিক যে পরিবর্তনের জায়গাটি সেটিও আসছে আমরা এবং তার মধ্যে সাহিত্য থেকে শুরু করে সব জায়গার একটা বড় আমরা অবদান এই রয়েছে। পরিবর্তনটা আসলে কারা আনবে, কিভাবে আনবে, এটা নিয়ে পরিবর্তনটা কথা বলবো। নারীরা আনবে। একটা বিরতির সময় পৌঁছে গেছি, বিরতি থেকে ফিরে এসে তাসমিমা হোসেন আমি আপনার কাছেই ফিরবো। কথা বলছি আজ নারীর নতুন বছর ভাবনা নিয়ে। সঙ্গে আছেন ডাক্তার দীপুমণি এবং তাসমিমা হোসেন। সঙ্গে থাকুন, বিরতির পর ফিরছি। বিরতির পর আবারও স্বাগত। অন্য পক্ষে কথা বলছি আজ নারীর নতুন বছর ভাবনা নিয়ে। সঙ্গে আছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডাক্তার দীপুমণি এবং দৈনিক ইত্তেফাক সম্পাদক তাসমিমা হোসেন। আপনারা দুজনেই কিছু পরিবর্তনের কথা বলছিলেন। এই পরিবর্তনগুলো আসলে কারা আনলো যদি বলেন, এবং নতুন বছরে এই পরিবর্তনগুলো আরো কিভাবে জারি রাখা যায় এবং কাদেরকে আসলে কাজ করতে হবে। রাজনৈতিক সিদ্ধান্ত একটা বড় ব্যাপার, নীতি নির্ধারণ একটা বড় ব্যাপার, এবং সেই সাথে সমাজের সাধারণ মানুষের পরিবর্তন আনার যে চিন্তা সেটাও খুব জরুরি। পলিসি তো সরকার করে, তাই নয় কি? মানে জনগণ বা মানতে চেষ্টা করে বা তার অ্যাডভান্টেজটা নিতে চায়, সুযোগটা সদ্ব্যবহার করে। এইটা এখন তুমি নীতি নির্ধারণ, আমরা তো বলেই গেলাম যে আমাদের একটা চেঞ্জ আসছে, সেটা ইমপ্লিমেন্ট হচ্ছে। যারা সেই সুযোগটা নিতে পারে, সবচেয়ে বেশি দরকার তোমার সচেতনতা, সবচেয়ে বেশি দরকার তুমি ইনফরমেশনগুলো জানো কিনা। আর সেটার জন্য আমার সরকারকে বলি, সরকার এই যে নীতিগুলো করলে এটা জনগণের কাছে সহজভাবে পৌঁছে দেওয়া ব্যাপার। যেমন তথ্য সরবরাহ, সেই তথ্যটা কোন ভাষায় দেওয়া হচ্ছে, সেই তথ্য বোঝার ক্যাপাসিটি আমার জনগণের আছে কিনা। এত যে সুবিধা, এত রকম যে সুবিধা করে, সেটা মিসইউজও হচ্ছে। তার জন্য আবার রিসার্চের লোকও আছে, তারাও বলছে এটা করেছো, এত টাকা খরচ হয়েছে, কিন্তু এটা ঠিক জায়গায় পৌঁছাচ্ছে না। তো যে ট্রিকল ডাউন যেটাকে বলে, তো এখন এই জিনিসগুলো নিয়েও কিন্তু কাজ করতে। আমরা একটা উপর থেকে দেখে যদি বলি, তাহলে ইকোনমিটা আমাদের ডেভেলপ হচ্ছে কেন, প্রবৃদ্ধি এত হচ্ছে কেন, তো সেই জিনিসগুলো তো বুঝতে হবে। আমরা যদি এখন বলি ও সে 3 টাইম ইলেকশন করে হবে, এই, কিন্তু ভোটটা যা পেয়েছে তাতে যদি কমও পেত, দের ইজ দ্য আদার সাইড ইজ উইক। কিন্তু এই যে একটা ভিত তৈরি করে যাচ্ছে ফ্রম সিন্স 1972, দেশটা তো এগিয়ে যাচ্ছে, দেশটা তো পিছিয়ে যাচ্ছে না। অনেক দেশ আছে যারা ভালো করতে পারেনি, তাই না, অর্থনীতিতেও, কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি। আইন হচ্ছে, এবং কোন পক্ষ করবে, এখানে কোনো পক্ষ বিপক্ষ নাই, অন্য পক্ষ অনুষ্ঠানটা আজকাল কোনো পক্ষ নেই, ইকুয়ালিটি, সম অধিকার। সেই অধিকারের সদ্ব্যবহার, সেই অধিকারটা বুঝে নেওয়া এবং সেটাকে ইমপ্লিমেন্ট করা, সবাই সেটা পারে না। সব মায়ের বাচ্চা কিন্তু ব্রিলিয়ান্ট হয় না, একটা যেরকম 5 আঙ্গুল বলে, অ্যান্ড ইটস সো ট্রু। আর মেয়েদেরকেও না, তুমি যে কথাটা বারে বার আসতে চাচ্ছ, পুরুষতান্ত্রিক সমাজ, মেয়েরা ডিপ্রাইভড ইজিলি হয় না। আমরা তো কাজ করেই যাচ্ছি, জেনে না বুঝে। শিক্ষা আমাদের দেওয়ার কথা না, কিন্তু সেখানেও সরকার কি পলিসি করে নাই? ফ্রি এডুকেশন ফর ওমেন একটা সার্টেন লেভেলে, কিন্তু তোমাকে তার সুবিধাটা নিতে হবে। উপবৃত্তি কি দেয় না? তাহলে আরো কত কিছু। জি, আমরা একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। ডাক্তার দীপুমণি, আপনার কাছে আমার একেবারেই শেষ প্রশ্ন। আমরা নারী ইস্যুতে কেন রাজনীতি বলেন বা সবকিছু থেকে বের হয়ে এই বিষয়টাতে একসাথে কেন হতে পারি না? ক্ষমতা যাদের হাতে থাকে সেইখানে, মানে আমরা যতগুলো ধর্ষণের ঘটনা দেখি, সেখানে দেখি যে ক্ষমতা প্রভাবিত করে, ক্ষমতা দ্বারা প্রভাবিত করা হয়। সে সরকারি দল হোক বা যার হাতে যখন ক্ষমতা থাকে করা হয়। কিছু কিছু বিষয় তো আসলে আমাদের একেবারে একসঙ্গে দাঁড়ানোর কথা ছিল, সেই বিষয়গুলো আমরা ঠিক খানিকটা হতাশা থেকে যায়। নতুন বছর এসেছে, আপনারা নতুন সরকার গঠন করবেন, সেই জায়গাগুলোতে আসলে সেই বার্তাটা আসলে আপনি দেবেন কিনা দর্শকদের জন্য? এবং অবশ্যই দেখুন, যখন ধর্ষণের মতো কোনো অপরাধ ঘটে, তখন মূল বিষয় হতে হবে অপরাধীকে এবং সে অপরাধীর উপযুক্ত শাস্তি হওয়া। আমরা একেবারে আজকের এই বছরের শুরুতেই যে ঘটনাটি ঘটেছে, সেখানে আমরা দেখছি অপরাধীকে সেটি চিহ্নিত করা হয়েছে এবং সেই অপরাধীদেরকে, মানে অপরাধী মানে তারা এখনো, তাদের বিরুদ্ধে তারা অভিযুক্ত, এখনো প্রমাণিত হয়নি, অবশ্যই তাদেরকে ধরা হয়েছে। এবং আমি বিশ্বাস করি যে অসম্ভব দ্রুততায় এই সকল অপরাধীকে ধরা হয়েছে, সরকার যে দৃঢ়তা দেখিয়েছেন, এই দৃঢ়তা কিন্তু এই সরকার সবসময় দেখায়। কারণ এবং বিচারের ক্ষেত্রেও আমরা দেখেছি সরকার দৃঢ়তার সঙ্গেই সেই বিচারগুলো করার ব্যাপারে সরকারের পক্ষ থেকে, কারণ বিচার করবে আদালত, সরকার তার যে সহযোগিতাগুলো সরকারি আইন প্রয়োগকারী সংস্থা
তাদের যা দেবার কথা সেটি তারা দেয়। আমরা অতীতে দেখেছি অনেক সময় যখন ধর্ষণের ঘটনা ঘটে, ধর্ষণটা ঘটে যখন রাজনৈতিক কোনো ছত্রছায়ায় ঘটে, তখন কিন্তু অতীতে বিশেষ করে বিএনপি জামাতের সেই 2001-এর নির্বাচন পরবর্তী যে সহিংসতা আমরা দেখেছি, সেখানে বিচার তো দূরে থাক, সেখানে পুরো রাষ্ট্রযন্ত্রের প্রত্যক্ষ পৃষ্ঠপোষকতায়, সরকারি পৃষ্ঠপোষকতায় নির্যাতনের হাতিয়ার হিসেবে ধর্ষণকে ব্যবহার করা হয়েছিল। কিন্তু এখন আমরা এই গত 10 বছরে আমরা দেখেছি কখনো এই ধরনের ঘটনা ঘটলে যেখানে রাজনৈতিক শক্তিশালী কেউ আছেন সেখানেও কিন্তু সেটি যখন প্রকাশ্যে এসেছে তখন কিন্তু সেই কোন রাজনৈতিক শক্তি দিয়ে সেটিকে রাজনীতি দিয়ে না মাপেন বা ছত্রছায়া আসার চেষ্টা না করেন। এটি শেখ হাসিনার সরকার, এটি আওয়ামী লীগের সরকার, যে সরকার নারীকে তার যোগ্য যে মর্যাদা, তার যে সম্মান, তার যে অধিকার সেটি দেবার ব্যাপারে প্রতিদিন তার জন্ম মুহূর্ত থেকে গত 70 বছর ধরে কাজ করে আসছে। সেই সংগঠনের নেতৃত্বাধীন যে সরকার, শেখ হাসিনার বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বাধীন যে সরকার, সেই সরকার একেবারে তার প্রথম দিনেই, নির্বাচন পরবর্তী প্রথম দিনেই কিন্তু তার সেই অঙ্গীকারের স্বাক্ষর রেখেছেন। আমি বিশ্বাস করি আগামী দিনেও সে স্বাক্ষর প্রতিদিন যেখানেই কোনো এই ধরনের অপরাধ ঘটবে সেখানেই সরকার তার সেই সক্রিয়ভাবে সে দায়িত্ব পালন করবে। আমরা সেই অঙ্গীকারের বাস্তবায়ন নিশ্চয়ই দেখব, সেই আশা তো রইলই। আপনাদের দুজনকে ধন্যবাদ অন্য পক্ষকে সময় দেওয়ার জন্য। নিশ্চয়ই আবারও অন্য কোনো বিষয়ে দেখা হয়ে যাবে। ধন্যবাদ দুজনকে। এই ছিল আজকের আয়োজন। আগামী শুক্রবার আবার অন্য পক্ষ নিয়ে ফিরবো সকাল 10:15টায়। থাকুন টিভিসি নিউজের সাথে।